সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মাস দুয়েক আগে ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ গত 29শে জুন ভারতীয় গণমাধ্যম, শীর্ষ গণমাধ্যম এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি সুনির্দিষ্ট সময়সীমা অর্থাৎ এই বছরের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। আর তার এই দেশে ফেরার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ব্যাপক তোলপাড় পড়ে গেছে। বিশ্ব শেখ হাসিনাকে এমন ভাবে প্রমোট করছে যে এনডিটিভির এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই প্রায় 150 গণমাধ্যম, শতাধিক 100 থেকে 150-র মাঝামাঝি এইরকম পৃথিবীর বিরাট বিরাট গণমাধ্যম তাকে নিয়ে আলাদা আলাদা স্টোরি করেছে। কাজে দেশেও স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা ফেললে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে, সামাজিক পরিস্থিতি কি হবে এবং আইনগতভাবে কি হবে, এগুলো চুলচেরা বিশ্লেষণ চলছে। আজকে বিবিসি বাংলা একটি স্টোরি করেছে যে শেখ হাসিনা দেশে ফিরলে বা তার ফিরতে কোনো বাধা আছে কিনা, আইনগত দিক নিয়ে মূলত বিশ্লেষণ করেছে। তার আলোকে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে বিবিসি বাংলা কি বলছে, কিংবা শেখ হাসিনা আসলে ফিরলেই বা কি হবে, আইনগতভাবে কি হবে। তিনি কি গ্রেপ্তার হবেন নাকি সরাসরি জেলে যাবেন, আর মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি হিসেবে তার আইনি ভবিষ্যৎই বা কি। এই মুহূর্তের ভিডিওতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞ এবং বিবিসি বাংলার চুলচেলা বিশ্লেষণ করে জানব শেখ হাসিনার দেশে ফেরার পথে আসল বাধা কোথায় এবং আইনি প্রক্রিয়াগুলো ঠিক কি কি। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে সংগঠিত তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালটাও তথাকথিত, কারণ আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালটির জন্ম হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। খেয়াল করে দেখবেন যে 2024 সালের অগাস্ট মাসে শেখ হাসিনা পতনের পর এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেহারা, রূপ পাল্টে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু বাংলাদেশে এখন আর হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তের বাংলাদেশ ইউনূসের বাংলাদেশ ছিল কদিন আগে, আজকে তারেক রহমানের বাংলাদেশ মনে করছে না যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ কেউ করেছিল, যার কারণে তারেক রহমানও তথাকথিত মুক্তিযোদ্ধার দল বিএনপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিচার করছে না, যুদ্ধাপরাধীদের বিচার করছে না। 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করা হয়। এই মামলায় শেখ হাসিনাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রায় তো হয়ে গেছে, তাহলে আপিলের সুযোগ কি আছে? তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় পরিষ্কার বলা আছে, দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে রায়ের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আপিল করা যাবে না। তাহলে শেখ হাসিনার আপিল করার সময় কি শেষ? এই বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির কিন্তু আমাদের দেশেই আছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উদাহরণ দিয়ে জানান, 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারও পরবর্তীতে আপিল করার সুযোগ পেয়েছিলেন। তিনি আরো জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত 2-1 যখন পরে আপিল ফাইল করেছেন, তখন আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল 104 এর আওতায়
প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা সম্পূর্ণ ন্যায় বিচারের নীতিতে অনেকের আপিল গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধানে এই 104 অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলায় সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদালত যে কোনো নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করতে পারবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুদণ্ডের মামলায় সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলা। 1975 সালের 15 আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার A.K.M. মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যার্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন এবং 2007 সালের সেপ্টেম্বরে আপিল বিভাগ তাকে আপিল করার অনুমতি দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে 2010 সালের জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থাৎ আইনগত প্রথা হলো, পলাতক ব্যক্তিকে নির্ধারিত সময়ের পরে হলেও আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং সেখান থেকে বিলম্বের কারণ দেখিয়ে আপিলের আবেদন করতে হবে। সেটি আদালত গ্রহণ করবেন কিনা তার সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, কোন মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকলেও দণ্ডিত ব্যক্তির বক্তব্য না শুনে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এটি ন্যাচারাল জাস্টিস বা ন্যায় বিচারের একটি মৌলিক নীতি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ S.M. শাহজাহান বলেন, কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়। উনি যদি এখানে এসে আপিল করতে চান, সেটা অন মেরিটে নিষ্পত্তি করতে হবে। এটা কোয়েশ্চেন অফ ন্যাচারাল জাস্টিস এবং বাংলাদেশের আদালতে এটি একটি প্রথা। একই সুর শোনা গেছে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠেও। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। আমাদের সাধারণ CRPCর যে প্রসিডিউর সেটি উনি ফলো করবেন। তবে এখানে একটি বড় টুইস্ট রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ব্যক্তি হিসেবে শেখ হাসিনার মুভমেন্ট বা চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সদস্য হিসেবে তার রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে। তিনি বলেন, একজন ফিউজিটিভ বা পলাতকের পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার সুযোগ নেই। তাকে অবশ্যই দেশে আসতে হবে, এই ট্রাইব্যুনালেই সারেন্ডার করতে হবে, জেলে যেতে হবে এবং সেখান থেকে আপিল ফাইল করতে হবে। এবার আসা যাক সবচেয়ে বড় ও বাস্তবসম্মত বাধায়। শেখ হাসিনা চাইলেই কি কালকেই বিমানে চড়ে দেশে চলে আসতে পারবেন? সুপ্রিম